মাই ডিয়ার স্টুডেন্ট, ইউ আর ওয়াচিং গোল ফিজিক্স। আমি তোমাদের সঙ্গে এজি স্যার আজ আলোচনা করব মডার্ন ফিজিক্সের সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্সের বেশ কিছু এমসিকিউ এবং তার ধারণা নিয়ে। এখানে মূলত আছে ওই ডায়োড, সেমিকন্ডাক্টর ডায়োড, ট্রানজিস্টার এবং তার রিলেটেড কিছু বিষয়। সেই বিষয়গুলোর উপর কীরকম এমসিকিউ আসতে পারে কয়েকটা দেখে নাও। এখানে প্রথমে যেটা দেওয়া আছে, কোনো ট্রানজিস্টারের বিটা ইকুয়াল টু 100 হলে আলফার মান কত হবে। তো ট্রানজিস্টারের ক্ষেত্রে কমন এমিটার সংযোগে যে অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর হয় সেটাকে আমরা বিটা দিয়ে লিখে থাকি। কমন এমিটার সংযোগে ট্রানজিস্টারের অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর হয় বিটা সমান এটা অ্যাকচুয়ালি ডেল্টা আইসি বাই ডেল্টা আইবি অ্যাট কনস্ট্যান্ট ভিসিই, এভাবে লেখা যেতে পারে। তো এখানে আলফার সঙ্গে সম্পর্কটা কি আছে সেটা আমাদের কিন্তু জানতে হবে। এখানে এই রিলেশনটা কাজে লাগবে না। কোনটা কাজে লাগবে? বিটার সঙ্গে আলফার সম্পর্ক। আলফাটা কি? আলফাটা হচ্ছে এটা কমন বেস সংযোগে অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর। কমন বেস সংযোগ অর্থাৎ ট্রানজিস্টারের যে তিনটা কনফিগারেশন হয়, কমন এমিটার সিই, আরেকটা হচ্ছে সিবি কমন বেস, আরেকটা হচ্ছে কমন কালেক্টর। তিনটা কম্বিনেশন বা তিনটা সংযোগ হয়। তো কোন ক্ষেত্রে কোনটা কমন আছে তার উপর নির্ভর করে এরকম নামগুলো দেওয়া হয়েছে। তো এখানে কমন এমিটার সংযোগের ক্ষেত্রে যে অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর সেটাকে বিটা দিয়ে লেখা হয়, কমন বেসের ক্ষেত্রে সেটাকে আলফা দিয়ে লেখা হয়, কমন কালেক্টরের ক্ষেত্রে সেটাকে গামা দিয়ে লেখা হয়। এগুলো আমরা থিওরিটিক্যালি জেনেছি। তো বিটার সঙ্গে আলফার কি সম্পর্ক আছে? বিটা সমান আলফা বাই 1 মাইনাস আলফা। তা এরকম সম্পর্ক, বা এটাকে যদি আমরা একটু ঘুরিয়ে লিখি, কারণ এখানে বিটার ভ্যালুটা তো দেওয়া আছে, তাহলে 1 মাইনাস আলফা বাই আলফা ইকুয়াল টু 1 বাই বিটা, বা এটা 1 বাই আলফা মাইনাস 1 সমান 1 বাই বিটা, বা এটাকে আমি লিখতে পারি 1 বাই আলফা ইকুয়াল টু 1 প্লাস 1 বাই বিটা, এইভাবে। তো আলফা সমান তাহলে কত দাঁড়াচ্ছে? আলফা সমান এখানে ওটাও উল্টে দিতে হবে, বিটা বাই বিটা প্লাস 1, এটা হচ্ছে। তাহলে বিটার ভ্যালু কত? 100, আর এটা 100 প্লাস 1, দ্যাট ইজ 0.99 এরকম আসবে, মানে ফার্স্ট অপশানটা কারেক্ট। আচ্ছা, এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি, তোমরা এখানে ক্যালকুলেশন করে উত্তর বের করলে দেখলে কিভাবে আমি উত্তরটা বের করলাম। ক্যালকুলেশন না করেও এখানে উত্তর বলা যায়। কীরকম? বিটার যে ভ্যালুটা দেওয়া আছে ট্রানজিস্টারের ক্ষেত্রে, বিটার ভ্যালু এটা 200-র মধ্যেই থাকে। তো এটা 100 থেকে 150, 200 এরকম রেঞ্জের কোনো নাম্বার একটা সাধারণত হয়। আর আলফার ভ্যালুটা এটা মনে রাখবে, 1-এর কাছাকাছি কিন্তু 1-এর থেকে বড় নয়, 1-এর থেকে সামান্য কম হয়। তাহলে দেখো, এটা 1-এর থেকে বড় আছে, এটা তো হওয়া সম্ভবই নয়। উত্তর দেখে আমরা বলতে পারি। আর এটা কখনোই আলফার ভ্যালু হতে পারে না, এটা বিটার ভ্যালু হয় কিন্তু আলফার ভ্যালু হবে না। আর এখানে 0.01 মানে 1-এর থেকে অনেক অনেক ছোট, তাহলে এটাও হবে না। এটা না ক্যালকুলেশন করেও এটা বলা যায় এটা 1-এর কাছাকাছি হবে, ওই 0.9 সামথিং ওই রকম অর্ডারেই আলফার ভ্যালুটা সচরাচর থাকে। তাহলে সেদিক থেকে ক্যালকুলেশন না করেও উত্তরে গেস করা যায়। তবে এখানে ক্যালকুলেশন করে নিলে একবার কনফার্ম হয়ে যাওয়া যায়, তাই ক্যালকুলেশন করবে। নেক্সট কোয়েশ্চেন, পিএন সংযোগ ডায়োডে বিপরীত ব্যাসের পরিমাণ ক্রমশ বৃদ্ধি করলে, পিএন সংযোগ ডায়োড, এটা পিএন দুটো সংযোগ পোর্শন ছিল, এক সাইড পি এক সাইড এন, এখানে একটা লেয়ার পি সাইডে নেগেটিভ আয়নের স্তর
আর এন সাইডে এভাবে ছিল পিএন সংযোগ ডায়োড। এখন এটা বিপরীত ব্যাস করা আছে, তাহলে পির সঙ্গে এন এইভাবে করে দিলে তখন কি হয়, এখানে এই যে ডিপ্লেশন রিজিয়নটা, এই যে যে জোনটা, এটা বেশ চওড়া হয়ে যায়। তাহলে বিপরীত ব্যাসের পরিমাণ বৃদ্ধি করলে কি ঘটবে, নিঃশেষিত অঞ্চল যেটা থাকে, এই যে জোনটা, নিঃশেষিত অঞ্চলের বেধ বাড়বে, নিঃশেষিত অঞ্চলের বেধ বাড়বে, এটা ঠিকই আছে। তারপরে কি আছে দেখি, সংখ্যাগুরু বাহক দ্বারা প্রবাহ মাত্রা বাড়বে। সংখ্যাগুরু বাহক দ্বারা না, এক্ষেত্রে বিপরীত ব্যাসে সংখ্যাগুরু বাহক তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে না, এখানে সংখ্যালঘু বাহকই তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে। তাহলে সংখ্যাগুরু বাহক দ্বারা প্রবাহ মাত্রা বাড়বে না। নিঃশেষিত অঞ্চলের বেধ কমবে না, ওটা সম্মুখ ব্যাসে কমে, বিপরীত ব্যাসে বাড়বে, প্রথমেটাই দেখানো হলো। আর সংখ্যাগুরু বাহক দ্বারা প্রবাহ মাত্রা কমবে। সংখ্যাগুরু বাহক যেহেতু এখানে তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করছে না, তাহলে এদের কথা বলার দরকার নেই। তাহলে প্রথম অপশানটাই এক্ষেত্রে কারেক্ট হবে, 1 নম্বর, প্রথমের অপশানটাই কারেক্ট। এইটা নিঃশেষিত অঞ্চলের বেধ বাড়বে। অনুরূপ প্রশ্ন আছে, যদি একটি পিএন সংযোগে বিপরীত ব্যাসে থাকে তবে কোনো তড়িৎ প্রবাহ পাওয়া যায় না। কথাটা কিছুটা সত্য, কিন্তু কোনো তড়িৎ প্রবাহ পাওয়া যায় না এটা ঠিক নয়। মাইনরিটি ক্যারিয়ার বা সংখ্যা লঘু বাহকের দ্বারা সামান্য তড়িৎ প্রবাহ পাওয়া যায়। আর কি অপশান আছে দেখি, না হলে ওটাকে টিক মারতে হবে। নিঃশেষিত অঞ্চল বৃদ্ধি পায়, বিপরীত ব্যাসে থাকলে নিঃশেষিত অঞ্চল বৃদ্ধি পায়, ঠিক আছে, এটা নিয়ে কোনো সংশয় নেই। নিঃশেষিত অঞ্চল হ্রাস পায় না, ঠিক না। বিভব প্রাচীরের উচ্চতা হ্রাস পায়, এটাও ঠিক না। তাহলে মোর অ্যাকুরেট এটা হবে, এটা না থাকলে প্রথমটা দিলে তবুও হতো, তাহলে এক্ষেত্রে এটাই হবে। নেক্সট, স্বাভাবিক ট্রানজিস্টর ক্রিয়ায় আমি বললাম ট্রানজিস্টরে 3 রকম কনফিগারেশন হয়, কমন এমিটার সংযোগ, কমন বেস সংযোগ, কমন কালেক্টর সংযোগ। তো কমন এমিটার সংযোগে যে অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর বিটা, এটা 100 বা তার থেকে বেশি থাকে, 200 কম এরকম থাকে অর্ডারটা। তাহলে এটার ক্ষেত্রে অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর অনেকটাই বেশি। কমন বেসের ক্ষেত্রে এটা কম থাকে, এর ক্ষেত্রে তো ইউজি খুব হয় না। তাহলে এই যে বিষয়টা, তাহলে কোনটা সব থেকে বেশি ইউজ হয়, কমন এমিটার সংযোগ। তাহলে নিঃসারক ভূমি সংযোগ এবং সংগ্রাহক ভূমি সংযোগ উভয়ই বিপরীত ব্যাসে থাকে। আরেকটা কথা বলে দিই, ট্রানজিস্টর যখন কানেক্ট করানো হয়, আমি জাস্ট এখানে বর্তনী চিত্র একটু এঁকে বোঝানোর চেষ্টা করছি। এটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর, এনপিএন চিত্র দেখে বোঝা যাচ্ছে, এন এর সঙ্গে পি এইভাবে লাগানো থাকে এটা। আর এখানে বেস রেজিস্ট্যান্স আরবি, এটা এখানে থাকে এইভাবে সংযুক্ত থাকে। তাহলে এখানে এই অংশটা হচ্ছে, এটা হচ্ছে এমিটার, এটা হচ্ছে বেস, এই দিকটা হচ্ছে কালেক্টর। তাহলে এটাকে বেসকে অনেক সময় আমরা ভূমি বলে থাকি, ভূমি। এটাকে কালেক্টরকে বাংলাতে সংগ্রাহক বলে, সংগ্রাহক। আর এটাকে এমিটারকে নিঃসারক বলে। এই যে এমিটার অংশটা দেখতে পাচ্ছ, এটাকে নিঃসারক বলে। তাহলে নিঃসারক ভূমি সংযোগ, নিঃসারক ভূমি, তাহলে এটা নিঃসারক আর ভূমি বলতে এই অংশটা, এর যে সংযোগটা মানে এখানে, মানে এটা কোন ব্যাসে আছে, এটা ফরওয়ার্ড ব্যাস বা সম্মুখ ব্যাস। তাহলে দেখো এখানে যে অপশানগুলো দেওয়া আছে সেটা কোনটা কি আছে, নিঃসারক ভূমি সংযোগ এবং নিঃসারক ভূমি সংযোগ এবং সংগ্রাহক ভূমি সংযোগ উভয়ই বিপরীত ব্যাসে। তাহলে না, এটা তো হচ্ছে না, এটা তো দেখতে পাচ্ছি আমরা এটা সম্মুখ ব্যাসে আছে, এই অংশটা সম্মুখ ব্যাসে। আর এই দিকের যেটা অংশটা দেখতে পাচ্ছি বেসের সাপেক্ষে কালেক্টর ভূমি সংযোগ, এটা কিন্তু বিপরীত ব্যাসে আছে। তাহলে এটা দুটোই বিপরীত ব্যাসে থাকছে না। তারপরে কি আছে, নিঃসারক ভূমি সংযোগ সম্মুখ ব্যাসে এবং সংগ্রাহক ভূমি সংযোগ বিপরীত ব্যাসে। তাহলে
এক্ষেত্রে দ্বিতীয় অপশানটা ঠিক আছে, 2 নম্বর অপশানটা ঠিক আছে। তাহলে বেস আর এমিটার সংযোগ, নিঃসারক আর ভূমি সংযোগ সম্মুখ ব্যাসে এবং সংগ্রাহক ভূমি সংযোগ বিপরীত ব্যাসে থাকে, এটা ঠিক আছে, এটাই কারেক্ট হবে। তাহলে ট্রানজিস্টরকে যখন অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ করা হয়, এটা মনে রেখে দেবে, ট্রানজিস্টরকে যখন অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ করা হয় তখন ভূমি আর এমিটার মানে নিঃসারক, ভূমি নিঃসারক সংযোগ থাকবে সম্মুখ ব্যাসে, আর কালেক্টর আর ভূমি থাকবে, এই সংযোগটা থাকবে বিপরীত ব্যাসে। এবং সেটা কমন এমিটার সংযোগটাই বেশি ব্যবহার হয়, কমন এমিটার সংযোগটাই ভালো করে মনে রাখবে, ওটার বিটার ভ্যালুটা হাই থাকে, 100-র বেশি থাকে। আমি আগের প্রবলেমে 100 ছিল বলে 100 লিখছি, তো 100-র ওটা বেশি থাকে, এই জন্য এই সংযোগটাকে আমরা বেশি ব্যবহার করি। এখানে তাহলে 2 নম্বর অপশানটাই কারেক্ট আছে। নেক্সট, যে অপদ্রব্য পরমাণু জার্মেনিয়ামের সঙ্গে মেশালে একটি এন প্রকারের অর্ধপরিবাহী হয় সেটি হলো, তাহলে জার্মেনিয়াম পিওর সেমিকন্ডাক্টর দুটো ছিল, পিওর সেমিকন্ডাক্টর দুটো, সিলিকন আর জার্মেনিয়াম। তো এই দুটো পিওর সেমিকন্ডাক্টর, তো এগুলোর সাধারণ তাপমাত্রায় পরিবাহিতা অনেকটাই কম থাকে, যার কারণে এদের সঙ্গে উপযুক্ত মাত্রায় কিছু পদার্থ মিশিয়ে এদের পরিবাহিতাকে বাড়ানো হয়, এবং যেটাকে আমরা ডোপিং বলে থাকি, এবং যেটা মেশানো হয় সেটাকে অপদ্রব্য পরমাণু হিসাবে ধরা হয়। তাহলে জার্মেনিয়ামের সঙ্গে কোন অপদ্রব্যটা মেশালে, এখানে 4টার নাম দেওয়া আছে, এটি এন প্রকারের অর্ধপরিবাহী তৈরি হয়। তো এটা আমরা জানি, এরা হচ্ছে চতুর্যোজী মৌল, এদের সঙ্গে হয় পঞ্চযোজী না হয় ত্রিযোজী মৌল ডোপ করাতে হয়। যদি ত্রিযোজী মৌল ডোপ করানো হয় তাহলে একটা করে ওই ইলেকট্রনের ঘাটতি হয়, প্রত্যেক অ্যাটমের যে স্ট্রাকচার থাকে সেই স্ট্রাকচার দিয়ে আমরা যেটাকে বুঝতে পারি, সেখানে ওই স্ট্রাকচারে একটা করে ইলেকট্রন ক্রাইসিস হয়, এবং সেক্ষেত্রে যে অবিশুদ্ধ অর্ধপরিবাহী তৈরি হয় সেটা হয় পি টাইপ। আর যদি কখনো গ্রুপ 5 এলিমেন্ট ডোপ করানো হয়, অর্থাৎ যার বাইরের কক্ষে 5টা ইলেকট্রন আছে, সেই 5টি ইলেকট্রনযুক্ত কোনো পরমাণু যখন ডোপ করানো হয় তখন এর চতুর্যোজী 4টা ইলেকট্রনের সঙ্গে তারা সমযোজী বন্ধনে অংশগ্রহণ করে একটা করে ইলেকট্রন এক্সট্রা হয়ে যায়, সেটাকে তখন আমরা এন টাইপ সেমিকন্ডাক্টর হিসাবে ট্রিট করে থাকি। তাহলে এন টাইপ সেমিকন্ডাক্টর পাওয়া যাবে যদি আমরা পঞ্চযোজী কোনো মৌল ডোপ করাই। এখানে পঞ্চযোজী মৌল কি কি হয়, গ্রুপ 5 যেটা থাকে পঞ্চযোজী মৌল কি কি, এক্সাম্পল কি হবে, গ্রুপ 5 এলিমেন্ট কি কি আছে, আর্সেনিক আছে, ফসফরাস আছে, আর এসবি, এটা আর্সেনিক, অ্যান্টিমনি, এগুলো আছে, ফসফরাস এইগুলো আছে। আর আরেকটা ওই প্রসঙ্গে যখন এলো আমি বলে রাখি, গ্রুপ 3 এলিমেন্ট কি কি আছে, গ্রুপ 3 আছে বোরন, অ্যালুমিনিয়াম আর ইন্ডিয়াম, এগুলো থাকে। তাহলে গ্রুপ 5 এলিমেন্ট ডোপ করালে হয় এন টাইপ সেমিকন্ডাক্টর, গ্রুপ 3 এলিমেন্ট ডোপ করালে হয় পি টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে গ্রুপ 5 এলিমেন্ট এখানে কি আছে, তাহলে দেখো বোরন তো গ্রুপ 3 হবে না, এটা হবে না, ইন্ডিয়ামও গ্রুপ 3-র মধ্যে পড়ে, এটা হবে না, তাহলে আর্সেনিক হবে, এটা হবে, অ্যালুমিনিয়াম এটা তো গ্রুপ 3-তে, এটাও হবে না, তাহলে উত্তর হবে আর্সেনিক। বেশ, নেক্সট, পাঁচ নম্বর, কিছু কিছু বস্তুতে আধান সাধারণ তাপমাত্রায় প্রবাহিত হয় কিন্তু খুব নিম্ন তাপমাত্রায় প্রবাহিত হয় না, তাদের বলা হয়। তো পরিবাহীর ক্ষেত্রে সব তাপমাত্রায় প্রায় এটা তড়িৎ পরিবহন ঘটে, অর্থাৎ আধান এর মধ্যে প্রবাহিত হয়। আর অপরিবাহী পদার্থ বা অন্তরক পদার্থের মধ্যে কোনোভাবেই তড়িৎ পরিবাহিত হয় না, এর মধ্যে আধান স্থানান্তর হয় না। আর পরাবিদ্যুৎ মানেও তো অন্তরক, তাহলে এটা উত্তর হবে অর্ধপরিবাহী। তো অর্ধপরিবাহী সম্পর্কে বলে রাখি, অর্ধপরিবাহীর ক্ষেত্রে এদের সাধারণ তাপমাত্রায়
তাপীয় উত্তেজনার কারণে কিছু কিছু ইলেকট্রন হোল জোড় তৈরি হয়, যে ইলেকট্রন হোল জোড় তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে। কিন্তু তাপমাত্রা যখন কমিয়ে দেওয়া হয় তখন আর ওই ইলেকট্রন হোল জোড় থাকে না। ক্লাসের মধ্যে কোনো ফ্রি ইলেকট্রন বা হোল না থাকার কারণে ওই অর্ধপরিবাহী তখন অন্তরক হিসাবে আচরণ করে। অনেক সময় এই কোশ্চেনটি ঘুরিয়ে থাকতে পারে, কোন তাপমাত্রায় অর্ধপরিবাহী অন্তরক হিসাবে আচরণ করে? উত্তর হবে 0 কেলভিন টেম্পারেচারে। কারণ সেই সময় কোনো ফ্রি ইলেকট্রন বা হোল কেউই থাকে না ওই ক্লাসের মধ্যে, যার কারণে ওই ক্লাস কোনোভাবেই তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে না। তাহলে কিছু কিছু বস্তুতে আধান সাধারণ তাপমাত্রায় প্রবাহিত হয়, কিন্তু খুব নিম্ন তাপমাত্রায় প্রবাহিত হয় না, তাদেরকে বলা হয় অর্ধপরিবাহী পদার্থ, অর্ধপরিবাহী। নেক্সট, তাহলে পি টাইপ অর্ধপরিবাহী তৈরি করতে জার্মেনিয়ামে যে পরমাণু অশুদ্ধি হিসেবে যোগ করতে হবে। আগেরটা এন টাইপ ছিল, এবারে পি টাইপ আছে। পি টাইপে কী কী যোগ করতে হয়? বোরন, অ্যালুমিনিয়াম আর ইন্ডিয়াম। তো এখানে দুটো অপশান কারেক্ট দেখাচ্ছে, একটা দুটো, এখানে হয়তো কোনো কারণে মিস্টেক আছে, তো দুটো অপশানই এক্ষেত্রে কারেক্ট হবে। তো সাধারণত কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে সিঙ্গেল অপশানই কারেক্ট থাকে, মাল্টি অপশান থাকে না, দু একটা কম্পিটিটিভ পরীক্ষা ছাড়া। তো এক্ষেত্রে তাহলে দুটো অপশান ভুলবশত হয়ে আছে, তবে এক্ষেত্রে দুটোই কারেক্ট দেখতে পাচ্ছে। নেক্সট, একটি ট্রানজিস্টরের যে অংশটিকে বেশি মাত্রায় ডোপিং করা হয়, তাহলে ট্রানজিস্টরের তিনটা অংশ থাকে। ট্রানজিস্টর, আমি যদি এটাকে এইভাবে একটা বার এঁকে দেখাই, তাহলে তিনটি অংশ থাকে। একটা হচ্ছে এমিটার, আর একটা হচ্ছে বেস, আর একটা হচ্ছে কালেক্টর। এটা এমিটার বা নিঃসারক, বেস মানে ভূমি, আর এটা কালেক্টর বা সংগ্রাহক বাংলাতে বলি। তো দেখো, আমি যে জোনগুলো দেখিয়েছি, এই যে জোনগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা থিকনেসের আছে। তাহলে সব থেকে কম থিকনেসের আছে এই অংশটা, বেস অংশটা, থিকনেসের দিক থেকে সব থেকে কম। তারপরে সব থেকে বেশি আছে এই অংশটা, কালেক্টর অংশটা, থিকনেসের দিক থেকে সব থেকে বেশি। আর এমিটার অংশটা এই দুইয়ের মাঝামাঝি। তাহলে থিকনেসের দিক থেকে তিনটা ডিফারেন্ট। আবার ডোপিংয়ের দিক থেকে দেখলে, ডোপিংটা এমিটারের সব থেকে হাই ডোপিং, এটাই হচ্ছে সব থেকে হাই ডোপিং, এটা সব থেকে লো ডোপিং, আর এটার ডোপিংটা মিডিয়াম, এটা হচ্ছে মিডিয়াম টাইপের ডোপিং আছে। তাহলে তিন রকম ডোপিংয়ের দিক থেকে দেখলে। আর চওড়ার দিক থেকে দেখলে বা এর বেধের দিক থেকে দেখলে, তাহলে বেসটা সব থেকে সরু, আর কালেক্টরটা সব থেকে চওড়া, আর এমিটারটা এই দুইয়ের মাঝামাঝি। তাহলে এখানে কোনটা দিক বিচার করেছে? একটি ট্রানজিস্টরের যে অংশটি বেশি মাত্রায় ডোপিং করা হয় সেটি হলো, সব থেকে বেশি ডোপিং হচ্ছে এমিটার অংশে। এমিটার অংশের ডোপিং সব থেকে বেশি, যেটাকে বাংলাতে আমরা কি বলি? এমিটার মানে নিঃসারক, কালেক্টর মানে সংগ্রাহক, আর বেস মানে ভূমি। তাহলে নিঃসারক অংশের ডোপিং সব থেকে বেশি আছে। নেক্সট, সি সংযোগে একটি ট্রানজিস্টরের ভিসি সমান 2 ভোল্ট, ভূমি প্রবাহ 100 মাইক্রোঅ্যাম্পিয়ার থেকে 300 মাইক্রোঅ্যাম্পিয়ার হলে সংগ্রাহক প্রবাহ এত থেকে এত হয়, তাহলে প্রবাহ বিবর্ধন কত হবে? আমি আজকে শুরুতে যে এমসিকিউটা বলেছিলাম, প্রবাহ বিবর্ধনের ক্ষেত্রে বিটা ইকুয়াল টু কি হয়? ডেল্টা আইসি বাই ডেল্টা আইবি, চেঞ্জ ইন কালেক্টর কারেন্ট ডিভাইডেড বাই চেঞ্জ ইন বেস কারেন্ট। মানে আউটপুটে কালেক্টর থাকে, তাহলে চেঞ্জ ইন কালেক্টর কারেন্ট ডিভাইডেড বাই চেঞ্জ ইন বেস কারেন্ট। এটাকেই আমরা ট্রানজিস্টরের কমন এমিটার সংযোগে প্রবাহ বিবর্ধন গুণাঙ্ক বিটা দিয়ে লিখে থাকি অ্যাট কনস্ট্যান্ট ভিসি। এটা তাহলে এক্ষেত্রে এটা কত হয়েছে? ডেল্টা আইসি চেঞ্জ, আইসি মানে কোনটা? এইটা। তাহলে 10 মিলি অ্যাম্পিয়ার থেকে 20 মিলি অ্যাম্পিয়ার, 10 মিলি অ্যাম্পিয়ার থেকে 20 মিলি অ্যাম্পিয়ার, তাহলে চেঞ্জ কত হয়েছে? 10 মিলি অ্যাম্পিয়ার। 20 মাইনাস 10 ইকুয়াল টু 10 মিলি অ্যাম্পিয়ার। 10 মিলি অ্যাম্পিয়ার মানে 10 ইন্টু 10 টু দি পাওয়ার -3 অ্যাম্পিয়ার। এইটা ডেল্টা আইসি। ডেল্টা আইবি কত থেকে কত হয়েছে? এখানে 100 মাইক্রো অ্যাম্পিয়ার ছিল, 300 মাইক্রো অ্যাম্পিয়ার হয়েছে, তাহলে চেঞ্জ কতটা হয়েছে? 300 মাইনাস 100, তাহলে 200 মাইক্রো অ্যাম্পিয়ার।
200 × 10⁻⁻6 অ্যাম্পিয়ার সমান, তাহলে এটা কত হবে? এটা হচ্ছে 10/200 ইন্টু, এটা উপরে যাবে 10⁻³ এটা, তাহলে এটা হচ্ছে, এটা যদি 1000 বলে দিই তাহলে এটা 20, দ্যাট ইজ 50। তাহলে এক্ষেত্রে বিটার ভ্যালু 50 আসছে, এইটা বিটার ভ্যালু 50। নেক্সট, একটি অন্তরক পদার্থের ক্ষেত্রে, একটি অন্তরকের ক্ষেত্রে যোজ্যতা পটি ও পরিবহন পটির মাঝে নিষিদ্ধ অঞ্চলে শক্তির ব্যবধানের ক্রম হলো। আচ্ছা, আমরা ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ড শুনেছি, তাহলে এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড আর এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড, এটা হচ্ছে যোজ্যতা পটি, এটা হচ্ছে পরিবাহী পটি, এভাবে আমরা ব্লক চিত্র করে দেখাই। তো ইলেকট্রনগুলো এখানে ভর্তি থাকে, আর এই ব্যান্ডে যখন ইলেকট্রন থাকে, কিছু আনপেয়ার ইলেকট্রন তারাই তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে। তো এটা এবার তড়িৎ পরিবহন করবে না তার ব্যান্ড তত্ত্বের ভিত্তিতে যে বিশ্লেষণ আছে, তাতে আমরা যেটা জানি, সুপরিবাহী পদার্থের ক্ষেত্রে কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ড বা যোজ্যতা পটি, পরিবাহী পটি, এরা একে অপরের সঙ্গে ওভারল্যাপ করে থাকে। তাহলে ওই যে নিষিদ্ধ শক্তি পার্থক্য বা ফরবিডেন এনার্জি গ্যাপ ইংরেজিতে বলা হয়, সেই পার্থক্যটা 0 হয়। অর্ধপরিবাহীর ক্ষেত্রে অর্ধপরিবাহী সেমিকন্ডাক্টর যেটা আছে, সেমিকন্ডাক্টর ওর ক্ষেত্রে এই যে ইজির মানটা 2 EV থেকে কম থাকে, 2 EV থেকে কম হয় সেমিকন্ডাক্টর। আর কন্ডাক্টরের ক্ষেত্রে ইজি ইকুয়াল টু 0 হয়। আর যেটা আছে এখানে ইনসুলেটর বা অন্তরক পদার্থ, ইজি গ্রেটার দেন 5 EV, এরকম অর্ডারটা থাকে। তাহলে কন্ডাক্টরের ক্ষেত্রে এই যে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে যে গ্যাপ বা নিষিদ্ধ শক্তি পার্থক্য, এটাকে ইজি বলতে পারি, ফরবিডেন এনার্জি গ্যাপ। এই গ্যাপটা থাকে না, যার ফলে ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রন সহজেই কন্ডাকশন ব্যান্ডে যেতে পারে এবং তারা তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে। তাহলে ওই সব পদার্থের ক্ষেত্রে তড়িৎ পরিবহনে কোনো সমস্যা নেই। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এটার ভ্যালুটা ওই 2 ইলেকট্রন ভোল্টের থেকে কম হয়, তার মানে এই ইলেকট্রনগুলো সামান্য কিছু শক্তি পেলে সঙ্গে সঙ্গে ওই কন্ডাকশন ব্যান্ডে যেতে পারে, ফলে এরা সাধারণ তাপমাত্রায়ও তড়িৎ পরিবহন করতে পারে, তবে খুব বেশি পারে না, পারে। আর ইনসুলেটরের ক্ষেত্রে এই গ্যাপটা, ওই যে ফরবিডেন এনার্জি গ্যাপের ভ্যালুটা এতটাই হাই, সাধারণ তাপমাত্রায় কোনো ইলেকট্রনের শক্তি এই 5 ইলেকট্রন ভোল্টের থেকে বেশি হবে না, যে সহজে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে চলে যাবে, যার কারণে সাধারণ তাপমাত্রায় এই সব পদার্থ তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে না। তাহলে ফরবিডেন এনার্জি গ্যাপ বা নিষিদ্ধ শক্তি পার্থক্যের মান 5 ইলেকট্রন ভোল্টের থেকে বেশি। তাহলে এখানে কোনটা উত্তর হবে? 6 ইলেকট্রন ভোল্ট। যদি V1 2 ভোল্ট থেকে 6 ভোল্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়, এখানে একটা ছবি দেওয়া আছে, তবে প্রবাহ মাত্রার পরিবর্তন কত হবে? আচ্ছা, তাহলে ওই ছবিতে এখানে একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে 150 ওহম, এবারে একটা প্লেন ডায়োড দেওয়া আছে, এখানে কত দেওয়া আছে? +3 ভোল্ট। তাহলে এখানে প্রথমে কত ছিল? 2 ভোল্ট। যখন 2 ভোল্ট ছিল, এখানে যখন 2 ভোল্ট এখানে 3 ভোল্ট, মানে এই ডায়োডটার ভিতরে কোনো তড়িৎ প্রবাহ হয়নি, ভেবে লাভ নেই। কিন্তু যখন এখানে 6 ভোল্ট করা হলো, এটা যখন 6 ভোল্ট করছি, তখন এই ডায়োডটা সম্মুখ ব্যাস পাচ্ছে, ডায়োডের এদিকটা পজিটিভ, এটা নেগেটিভ, তাহলে এই ডায়োডটা সম্মুখ ব্যাস পাচ্ছে। সম্মুখ ব্যাস মানে ডায়োডের আমরা রোধ নেই ধরে নিয়ে এখানে হিসাবগুলো করব, সে সামান্য কিছু থাকলেও এখানে যেহেতু কোনো তথ্য তার সম্পর্কে দেওয়া নেই, তাহলে রোধ 0 ধরে নিয়ে হিসাব করব। তাহলে ডায়োডের এইদিকে +6 ভোল্ট আর ওইদিকে +3 ভোল্ট, তাহলে এই ডায়োডের দুই প্রান্তের মধ্যে ইফেক্টিভ ভোল্টেজ যেটা হচ্ছে, তাহলে সেটা হচ্ছে 6 - 3 ভোল্ট এটা। আর এর রোধ বলতে এই যে রোধটা লাগানো আছে, তাহলে এটাই রোধ, তাহলে V/I এটাই হচ্ছে প্রবাহ মাত্রা, V/R
এটা হচ্ছে প্রবাহ মাত্রা আই দিয়ে দেবে। তাহলে এটা কত হবে? এটা হচ্ছে 3/150, মানে 50। তাহলে এটা হবে, যদি এটা তো অ্যাম্পিয়ারে আসছে, 1/50 অ্যাম্পিয়ার। এটা যদি আমরা মিলি অ্যাম্পিয়ারে করি বাই 50, তাহলে হচ্ছে 20 mA, 20 মিলি অ্যাম্পিয়ার। তাহলে 20 মিলি অ্যাম্পিয়ার এটা আসবে। নেক্সট, প্রদর্শিত চিত্রে একটি আদর্শ পিএন সংযোগ ডায়োডের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হয়। আচ্ছা, এখানে তাহলে এই ডায়োডটা আমি যদি এভাবে করে নিই, এখানে ডায়োডটার ছবিটা একটু গন্ডগোল আছে, তাহলে এটা নেগেটিভ টার্মিনাল, এটা পজিটিভ। আচ্ছা, এখানে কত দেওয়া আছে? 1 ভোল্ট। এখানে এটা নেগেটিভ, এদিকটা পজিটিভ, তাহলে এটা দেওয়া আছে 3 ভোল্ট। এটা ভূমির সঙ্গে সবগুলোই যুক্ত করা আছে, ভূমির সাপেক্ষে বিচার করছে। আচ্ছা, তাহলে এই প্রান্তটা নেগেটিভ, আর এই প্রান্তটা নেগেটিভ। তাহলে দেখো এখানে ইফেক্টিভ ভোল্টেজ, ডায়োডের দুই প্রান্তের মধ্যে ভোল্টেজ, ডায়োডের এই সাইডটা পজিটিভ, এটা নেগেটিভ সাইড, এটা পি সাইড, এটা এন সাইড। তাহলে এন সাইডের সঙ্গে বেশি নেগেটিভ আছে, -3, আর এটা হচ্ছে -1। তাহলে ইফেক্টিভ কত হলো? তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স এই ডায়োডের দুই প্রান্তের মধ্যে বিভবের পার্থক্য কত হচ্ছে? এটা হচ্ছে -1 -3, এটাই হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স। তো এখানে কত রোধ একটা যুক্ত আছে, এখানে একটা রোধ যুক্ত আছে। তাহলে এখানে রোধটা আমি দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে 100 ওহম। তাহলে প্রবাহ মাত্রা চাইছে, তাহলে প্রবাহ মাত্রা আই সমান পোটেনশিয়াল ডিফারেন্স কত হলো? তাহলে ওটা হচ্ছে 2 হবে, বাই রেজিস্ট্যান্স 100 সমান কত হবে? এটা তো অ্যাম্পিয়ারে আসবে, যদি মিলিতে করি তাহলে তিনটা, এটা 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 সমান, এটা হচ্ছে এম এতে এলো, দ্যাট ইজ 20 mA, 20 মিলি অ্যাম্পিয়ার। নেক্সট, ট্রানজিস্টরের ডোপিংয়ের ঊর্ধ্বক্রমটি আগেই বলে দিয়েছি, যদিও ট্রানজিস্টরের তাহলে ডোপিংয়ের ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়। তাহলে ভূমির ডোপিং সব থেকে কম, তারপরে থাকে নিঃসারক, তারপরে থাকে সংগ্রাহক, মানে সরি প্রথমে ভূমি, বেসের ডোপিং সব থেকে কম বেস, তারপরে থাকছে কালেক্টর, তারপরে থাকছে এমিটার, এমিটারের ডোপিং সব থেকে হাই, এমিটারের ডোপিং সব থেকে হাই, আর সব থেকে লো হচ্ছে বেসের, আর কালেক্টরটা তার মাঝামাঝি। তাহলে ভূমি সংগ্রাহক নিঃসারক, ভূমি সংগ্রাহক নিঃসারক। তাহলে ভূমি সংগ্রাহক নিঃসারক, ঠিক আছে, তার মানে 1 নম্বরটা আছে, ভূমি সংগ্রাহক নিঃসারক, কালেক্টর এমিটার। নেক্সট, সাধারণ নিঃসারক সংযোগ অর্থাৎ কমন এমিটার সংযোগ, আউটপুট প্রবাহ বা সংগ্রাহক প্রবাহ, যেটা ইনপুট হচ্ছে ভূমি প্রবাহের সঙ্গে দশা পার্থক্য। মনে রাখবে কমন এমিটার সংযোগে, সিই সংযোগ, কমন এমিটার সংযোগে ইনপুট আর আউটপুটের মধ্যে দশা পার্থক্য হয় পাই বা বিপরীত দশা পার্থক্য পাই বা বিপরীত দশা। এটাকে পাইকে আমরা দশা পার্থক্য যেটা পাই সেটাকে আমরা বিপরীত দশা বলে থাকি, বিপরীত দশা এটা বলা হয়। তাহলে কমন এমিটার সংযোগে ইনপুট এবং আউটপুটের মধ্যে দশা পার্থক্য হচ্ছে পাই বা বিপরীত দশায় থাকে। তাহলে ইনপুট প্রবাহের সঙ্গে সমদশায় থাকে না, ইনপুট প্রবাহের সঙ্গে বিপরীত দশায় থাকে। তাহলে 2 নম্বরটা কারেক্ট আছে।
অপোজিট ফেজ, যেটা বিপরীত দশা, তার মানে এইটা বিপরীত দশায় থাকে, এইটা সঠিক। কোনো এগিয়ে থাকা পিছিয়ে থাকার ব্যাপার নেই এখানে, ওই বিপরীত দশা মানে ওটা বিপরীতই থাকে, মানে এর যদি ইনপুটটা যদি এরকম হয়, ওর আউটপুটটা তাহলে বিপরীত দশায় থাকার অর্থ হচ্ছে ওর আউটপুটটা তাহলে এরকম হবে, এরকম উল্টা দিক দিয়ে থাকবে। নেক্সট, কোনো কেলাসে হোলের গতি। আচ্ছা, কেলাসের মধ্যে দুটো জিনিস তৈরি হয়, বিশুদ্ধ অর্ধপরিবাহীর ক্ষেত্রে ইলেকট্রন এবং হোল তৈরি হয়। তো মনে রাখবে কেলাসের মধ্যে ইলেকট্রন হোলের থেকে বেশি গতিতে গতিশীল থাকে। কেলাসের মধ্যে দুটো জিনিস গতিশীল থাকে, ইলেকট্রন এবং হোল, সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে মূলত। তো এখানে ইলেকট্রনের গতি হোলের থেকে বেশি হয়, তাহলে এখানে কোনো কেলাসে হোলের গতি ইলেকট্রনের গতি থেকে কম হবে, তার মানে এটা হবে হোলের গতি ইলেকট্রনের গতির থেকে কম। এই যে 2 নম্বর অপশনটা, এটা সঠিক আছে। ইলেকট্রন গতি সমান হবে না, ইলেকট্রনের গতি থেকে বেশি হবে না, শূন্য হবে না, ওইটা ঠিক আছে। নেক্সট, অর্ধপরিবাহীর ক্ষেত্রে প্রদত্ত কোনটি সঠিক? রোধের উষ্ণতা গুণাঙ্ক ঋণাত্মক, ফসফরাস। আচ্ছা, একটা একটা করে বিশ্লেষণ করি। আমরা জানি সাধারণ পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে রোধের মান বেড়ে যায়, কিন্তু অর্ধপরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে রোধের মান কমে। তাহলে সাধারণ পরিবাহীর ক্ষেত্রে টেম্পারেচার যদি রাইজ করি, সাধারণ পরিবাহী টেম্পারেচার রাইজ করা মানে রেজিস্ট্যান্সও বাড়ে, তাহলে আলফার মান এক্ষেত্রে রোধের উষ্ণতা গুণাঙ্ক আলফা এক্ষেত্রে পজিটিভ। আর অর্ধপরিবাহীর ক্ষেত্রে এখানে পার্টিকুলার টেম্পারেচার যখন বাড়াবে তখন রেজিস্ট্যান্স ডিক্রিজ করবে, মানে পদার্থটা বেশি পরিমাণ তড়িৎ পরিবহন করবে, মানে রোধ কমবে, তাহলে এক্ষেত্রে রোধের উষ্ণতা গুণাঙ্ক নেগেটিভ হিসাবে ধরতে হবে। আচ্ছা, ফসফরাস দাতা অবিশুদ্ধ, ফসফরাস কোন গ্রুপে আছে? গ্রুপ 5-এ আছে। গ্রুপ 5-এ থাকা মানে ওটা কেলাসে যখন ঢুকিয়ে দেবে একটা করে ইলেকট্রন এক্সট্রা কেলাসে ও যোগ করবে, অর্থাৎ দাতা ঠিক আছে। তাহলে প্রথমটা ঠিক আছে, প্রথম অপশানটা ঠিক আছে, দ্বিতীয়টা এটা দাতা ঠিক আছে। বোরন গ্রহিতা অবিশুদ্ধ, হ্যাঁ বোরন গ্রুপ 3 এলিমেন্ট, তাহলে বোরন তো এটা হচ্ছে গ্রহিতা, মানে ইলেকট্রন গ্রহণ করতে চায়, মানে ওখানে গ্যাপ পড়বে ক্লাসে, ঠিক আছে। তাহলে উপরের সবগুলি সঠিক, এক্ষেত্রে উপরের সবগুলি সঠিক, মানে এখানে এই অপশানটা কারেক্ট হবে, এই অপশানটা সবগুলো ঠিক আছে, এই অপশানটা কারেক্ট, মানে 4 নম্বর অপশান কারেক্ট। 3টে স্টেটমেন্টই ঠিক আছে, 3টে স্টেটমেন্ট ঠিক মানে সবগুলি কারেক্ট। এটা প্রদত্ত কোনটি সম্মুখ ব্যাসে আছে? এখানে কয়েকটা ছবি দেওয়া আছে। সম্মুখ ব্যাসে জানি ডায়োড যখন হয়, এটা যদি ডায়োড হয়, ডায়োডের এই সাইডটা পজিটিভ, এটা নেগেটিভ সাইড, তাহলে এটা যদি এই প্রান্তটা যদি ব্যাটারির ধনাত্মক প্রান্তের সঙ্গে কোনোভাবে যুক্ত থাকে, তার সাপেক্ষে যদি এই দিকটা নেগেটিভ থাকে তবেই সম্মুখ ব্যাস হবে। সবসময় যে এইভাবে যুক্ত থাকতে হবে তা নয়, এই দিকটা মোর পজিটিভ। ধরো এটা যদি এ সাইড ধরি, এটা যদি বি সাইড ধরি, এ সাইড ভি এ গ্রেটার দেন ভি বি হবে, সেটা পজিটিভ নেগেটিভ নিয়ে কথা না। তাহলে এই ছবিতে দেখো, প্রথম ছবিটা যেটা দেওয়া আছে মাইনাস, বাম দিকে -1 ভোল্ট, বাম দিকে -1 ভোল্ট, এদিকে -2 ভোল্ট, তাহলে ভি এ গ্রেটার দেন ভিবি, এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে। তাহলে এই কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে এই ক্ষেত্রে কোনটি সম্মুখ ব্যাসে আছে? তাহলে এটা সম্মুখ ব্যাসে আছে, এটা ঠিক আছে। এটা -2 ভোল্ট আছে, এটা 0 আছে, ভূমির সঙ্গে যুক্ত মানে 0, তাহলে এটা হবে না, এটা সম্মুখ ব্যাস নেই। ভি এ গ্রেটার দেন ভিবি, ওটা তো কন্ডিশন স্যাটিসফাই করছে না, তাহলে ওটা হবে না। এক্ষেত্রে এটা -2 আর 2, এটা তো হবেই না। আর এটা তো দুদিকে গ্রাউন্ড পোটেনশিয়াল আছে, এই ডায়োডটাও সম্মুখ ব্যাসে নেই, তাহলে প্রথম উত্তরটাই সঠিক। নেক্সট কি আছে দেখে নেওয়া যাক।
প্রদত্ত কোনটি সঠিক? তাহলে এখানে কি কি দেওয়া আছে? সৌরকোষ কোনো বাহ্যিক ব্যাস ছাড়াই কাজ করে। হ্যাঁ ঠিক আছে, সৌরকোষে কোনো তো বাহ্যিক ব্যাস দিতে হয় না, এখানে ওটা নিজে থেকে যখন আলোর উপর পড়ে সেটা থেকেই এখানে তড়িৎচালক বল সৃষ্টি হয়। আচ্ছা, ফটোডায়োড বিপরীত ব্যাসে কাজ করে। হ্যাঁ, ফটোডায়োড বিপরীত ব্যাসে সেন্সর হিসাবে তো ইউজ করি, ওটা ফটোডায়োড বিপরীত ব্যাসে কাজ করে, ঠিক আছে। তাহলে এলইডি সম্মুখ ব্যাসে কাজ করে। হ্যাঁ, এলইডিকে যখন আমরা জ্বালাই তখন অবশ্যই সম্মুখ ব্যাসে যুক্ত করতে হয়, এটাও ঠিক, এটাও ঠিক। তাহলে কোনটা কারেক্ট অ্যান্সার? প্রদত্ত সবগুলি সঠিক উত্তর। এই স্টেটমেন্টগুলো সবগুলোই ঠিক আছে, তাহলে 4 নম্বর উত্তরটা এখানে সঠিক। একটি ট্রানজিস্টরের বেধের ঊর্ধ্বক্রম, এটা আগে বলেছি। তাহলে বেধ সব থেকে কম আছে কার? সব থেকে কম আছে বেস অংশ। তাহলে বেসের বেধটা সব থেকে কম বেস। তারপরে কার আছে? তারপরে আছে এমিটার, তারপরে আছে এমিটার, তারপরে আছে কালেক্টর, এই তিনটা। তাহলে প্রথমে বেস, এমিটার, কালেক্টর, বাংলাতে বললে ভূমি নিঃসারক সংগ্রাহক। ভূমি নিঃসারক সংগ্রাহক, তার মানে 3 নম্বর অপশনটা এখানে কারেক্ট। ভূমি নিঃসারক সংগ্রাহক, এটা ভূমি নিঃসারক সংগ্রাহক। নেক্সট, প্রদত্ত কোনটি সঠিক? প্রদত্ত কোনটি সঠিক? আমি প্রথমে আজকে বলেছিলাম গামা কমন কালেক্টর সংযোগের ক্ষেত্রে অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর গামা ইকুয়াল টু বিটা প্লাস 1, এটা সঠিক আছে। আর আমি এটাও লিখেছিলাম, এটা প্রমাণ করে দেখিয়েছি 1, এটাও সঠিক, এটাও সঠিক। তাহলে 3 নম্বরে বলা আছে প্রথম দুটি বিকল্প উভয়ই, তাহলে প্রথম দুটিতে সঠিক আছে। এটা তো একটা কন্ডিশন, এটা একটা কন্ডিশন, এ দুটো সঠিক আছে। আর 4 নম্বরটা তো ভুল আছে, তাহলে এখানে উত্তর হবে সি, এটা সি উত্তরটা হবে। নেক্সট, এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে, এই ডায়াগ্রাম থেকে আমাদের এনপিএন ট্রানজিস্টরের সাধারণ নিঃসারক বৈশিষ্ট্য লেখা এটা দেওয়া আছে। চিত্র থেকে প্রাপ্ত প্রবাহ বিবর্ধন হবে, চিত্র থেকে প্রাপ্ত প্রবাহ বিবর্ধন। তাহলে প্রবাহ বিবর্ধনের রাশিমালাটা জানতে হবে। প্রবাহ বিবর্ধন বিটা ইকুয়াল টু, আমি বলেছি বা আগেও ক্যালকুলেট করেছি, আইসি বাই ডেল্টা আইবি, ডেল্টা আইসি বাই ডেল্টা এত অ্যাট কনস্ট্যান্ট ভিসি। এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়, এটা কনস্ট্যান্ট রেখেই কাজ করতে হয়। তো এখানে আমি কোনো একটা গ্রাফের ক্ষেত্রে দেখে নিই, ধরো এই গ্রাফ আর এই গ্রাফ। তাহলে আমি যদি এখানে একটা লাইন টানি সোজা করে, তাহলে এই দুটো গ্রাফের মধ্যে আইবির চেঞ্জ কত আছে, আইবিটা কত ছিল আর কত হয়েছে। নিচের গ্রাফের ক্ষেত্রে 2 মাইক্রো অ্যাম্পিয়ার, উপরের গ্রাফের ক্ষেত্রে 4 মাইক্রো অ্যাম্পিয়ার। তাহলে আইবি চেঞ্জ কত সেটা তাহলে আমি নিচে লিখছি, দেখো ডেল্টা আইবির জায়গায় 2 মাইক্রো অ্যাম্পিয়ার, তাহলে 2 ইন্টু 10⁻⁻6 অ্যাম্পিয়ার, এটা। আচ্ছা, আর এই দুটো গ্রাফের ক্ষেত্রে আইসির চেঞ্জ, তাহলে এটার আইসির ভ্যালু কত? 2 মিলি অ্যাম্পিয়ার, এই যে 2 লেখা আছে আর এখানে মিলি অ্যাম্পিয়ার, 2 মিলি অ্যাম্পিয়ার। নিচেরটার ক্ষেত্রে কত? 1 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আইসির চেঞ্জ কত? তাহলে আইসি হচ্ছে 2 - 1, দ্যাট ইজ 1 মিলি অ্যাম্পিয়ার, মানে 1 ইন্টু 10⁻⁻3, এটা হচ্ছে চেঞ্জ। তাহলে এটা করলে কত হবে? উপরে যাবে এটা বাই 2, দ্যাট ইজ এটা কত হবে? 500। তাহলে এক্ষেত্রে বিটার ভ্যালু এই চিত্র অনুযায়ী 500 আসছে, মানে অপশান 1 ইজ কারেক্ট। তাহলে ইলেকট্রনিক্সের মধ্যে যেটা আছে বিভিন্ন ধরনের ডায়োড এবং ট্রানজিস্টর, তার থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করলাম। এই রকম বেশ কিছু প্রশ্ন আরও প্র্যাকটিস করানো হবে পরবর্তীকালে। তোমরা
যারা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর বাকিরা লাইক, শেয়ার এবং অবশ্যই কমেন্ট করবে।